নমস্কার, আমি প্রিয়জিৎ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি কথা না বললেই নয়। আপনারা শুনে থাকবেন যে ভোট শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই মুখ্যমন্ত্রী তার প্রচারে যে ধরনের বক্তব্যগুলো রাখতে শুরু করেছেন, তাতে একটি মহান বক্তব্য উনি রেখেছেন এবং সেই বক্তব্যটি অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য। সেই বক্তব্যটা হচ্ছে, উনি না থাকলে একটি সম্প্রদায় নাকি কয়েক সেকেন্ড লাগবে আমাদেরকে বা হিন্দু জাতিদেরকে ধ্বংস করে দিতে। এই বক্তব্যটা কোনো আলাদা কোনো নেতা বা নেত্রী রাখেননি। এটা রেখেছেন খোদ টিএমসির একজন সুপ্রিমো, যে মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যে ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতাধারী। সে এই ধরনের কথা বলছেন, অর্থাৎ এই কথাটা তার মুখ থেকে বেরিয়েছে যে একটি সম্প্রদায় নাকি উনি না থাকলেন বা ওনার দল না থাকলে বা টিএমসি যদি রাজ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় না থাকে, তার জায়গায় যদি অন্য কোনো দল আসে, তাহলে নাকি কয়েক সেকেন্ডে একটি সম্প্রদায় সম্পূর্ণ কিছু ধূলিসাৎ করে দেবেন। প্রথম কথা, এই বক্তব্যটা কোনো সংবিধানের ওপর দাঁড়িয়ে থাকা সর্বোচ্চ ক্ষমতাধারী কোনো রাজ্যের মন্ত্রী, যিনি সর্বোচ্চ ক্ষমতাধারী, তার মুখে এইসব মানায় না, বা উনি এইসব কথা বলার কখনোই অধিকারী নন, বা এইসব কথা বলা যায় না কখনোই। তো উনি এই ধরনের কথাগুলো, উস্কানিমূলক কথাগুলো, একজন সংবিধানের ওপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন। এটা আপনারা সকলেই শুনে থাকবেন এবং এই নিয়ে বহুবার আলোচনা হয়েছে, আমাদের বিভিন্ন নিউজেও এই খবরটি দেখানো হয়েছে। তার আগে উনি বলেছিলেন যে উনি রাজ্যে এসআইআর হতে দেবেন না। অর্থাৎ এসআইআর হলে ওনার ভাইপো যে 7.5 লাখ বা 7 লাখ ভোটে যে জিতেছিল ডায়মন্ড হারবার থেকে, এরকমই বিভিন্ন জায়গা জায়গা থেকে যে পরিমাণ ভোটার সংখ্যক থাকার কথা, তার অধিক পরিমাণ ভোট নিয়ে উনি বেরিয়ে এসেছেন। অর্থাৎ একটি দুর্নীতিগ্রস্ত সরকার তার দুর্নীতিটাকে কখনই ভাঙতে দেবে না। অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন যে এসআইআর হতে দেব না, মানে এসআইআর হলে যে ধরনের ভোটগুলো বাতিল হয়ে যাবে, সেই ভোটগুলোতে আগামী দিনে ওনার সমস্যায় পড়তে হবে। তো এসআইআর তো হয়ে গেল। এসআইআর এ দেখা গেল 90 লক্ষের লোকের নাম বাদ পড়ে গেছে। হতে পারে তার মধ্যে কিছু সঠিক নামও আছেন, কিছু ভুলভ্রান্তির জন্য তাদের নামগুলো বাদ গেছে। ভোট পরবর্তী পর্যায়ে সম্পন্ন হলে এবং নির্বাচন কমিশন যখন আবার নতুন করে তার এই ধরনের 90 লক্ষের যে নামগুলো বাদ গেছে, নিশ্চয়ই তারা আবার সেই সংক্রান্ত কোনো নোটিফিকেশন জারি করবেন এবং সেই 90 লক্ষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আবার তারা তাদের সঠিক প্রযোজ্য যে কাগজপত্র আছে সেগুলোকে দেখিয়ে বা তার ন্যায় সাপেক্ষ কাগজ দেখিয়ে তারা নিশ্চয়ই আবার নতুন করে ভোটার অধিকার নাম পাবেন। অর্থাৎ এই নির্বাচনে তারা হয়তো ভোট দিতে পারবেন না, পরবর্তী 5 বছর বাদে যখন আবার ভোট আসবেন, তখন তারা সেই ভোট অধিকারটাকে আবার দিতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যে কটা দিন বাকি রয়েছে, তার মধ্যে 90 লক্ষের নাম বাদ পড়াতে মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে। তো আপনারা সকলেই শুনে থাকবেন, উনি বলেছিলেন যে উনি কোনো এসআইআর হতে দেবেন না। তো এসআইআর তো হয়ে গেল, এসআইআর এর নাম লিস্ট থেকে বাদ পড়ে গেল 90 লক্ষের। এর পরবর্তী পর্যায়ে উনি এই ভোটার যাদের 90 লক্ষের নাম বা বিভিন্ন কেন্দ্র থেকে যে হাজার হাজার ভোটাধিকার যারা ছিলেন, বিভিন্ন কারণবশত বিভিন্ন রিজনে সেগুলো বাদ গেছে, তাদেরকে নিয়ে উনি, তাদের পক্ষ নিয়ে উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় দৌড়েছেন এবং ধর্ণাও দিতে দেখা গেছে। কিছুই করতে পারছেন না। এদিকে মুখে বড় বড় ডায়লগ মারছেন, আমি রাজ্যে এসআইআর হতে দেবো না, আমি এনআরসি হতে দেবো না, আমি কোনো কিছু হতে দেবো না। তো মানুষকে বোকা বানানোর একটা লিমিট অব্দি চলে, কিন্তু উনি নিজেকে এতটাই চালাক মনে করেন আর মানুষকে উনি সর্বোচ্চ বোকা মনে করেন যে উনি যেটা বলবেন, উনি যেটা খাওয়াবেন সেটাই লোকে খাবে বা সেটাই বুঝবে। তো উনি যে বলেছিলেন আমি এটা করতে দেবো না, আমি সেটা করতে দেবো না, তো সবই তো হয়ে গেল, এসআইআর হয়ে গেল, এনআরসিও আগামী দিনে হয়তো হয়ে যাবে। তো উনি কোনোটাই আটকাতে পারবেন না। এখন প্রশ্ন রইল,
বিজেপি সরকার আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, সেটা নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ হোক, এবং তাদের সংকল্পপত্রে যে প্রতিশ্রুতিগুলো লেখা আছে তাতে বলা হয়েছে রাজ্যের বর্তমান যারা সরকারি কর্মচারী আছে তাদের সপ্তম পে কমিশনের আওতায় নিয়ে আসা হবে, এবং সপ্তম পে কমিশন উইদিন 45 ডেজ বিজেপি সরকার আসার পরে তাদেরকে সপ্তম পে কমিশনে সুযোগ দেওয়া হবে এবং তারা সেই সপ্তম পে কমিশনের লাভটা পাবেন। তার সাথে সাথে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার বা যুব ভাতা বা যে ধরনের প্রকল্প বর্তমান সরকার রাজনীতির জন্য করে যাচ্ছেন, যে টাকাগুলো দিচ্ছেন সেই টাকাগুলো কারোরই বন্ধ হবে না। তার পরিবর্তে বাড়তি টাকাটা দেওয়া হবে, অর্থাৎ 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে। এটা বিজেপি সরকারের প্রতিশ্রুতি। সাথে বলা হয়েছে যে আগামী দিনে প্রচুর পরিমাণ সরকারি কর্মচারী সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছিল বা যাদের সরকারি চাকরি না হওয়ার কারণে বা সরকার চাকরির জন্য কোনো নিম্নতম একটা যে রিক্রুটমেন্ট প্রসেস থাকে সেটাকে বর্তমানে একেবারে মুছে দিয়েছে, বা কোনো রিক্রুটমেন্ট চলছে না, বা বিভিন্ন দপ্তরগুলোতে যে রিক্রুটমেন্ট হচ্ছে না, যার ফলে বয়স অনেকের বেড়ে গেছে, তাদের জন্য সর্বোচ্চ 5 বছর ছাড় দেওয়া হবে। অর্থাৎ চাকরির অ্যাপ্লিকেশন না করতে পারা, চাকরি পরীক্ষায় দুর্নীতি করা, এই ধরনের ক্ষেত্রে যে ধরনের পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে সেইগুলো যাতে আগামী দিনে স্বচ্ছভাবে হয় এবং আগামী দিনে চাকরিতে যাতে সকলেই অ্যাপ্লিকেবল হতে পারে, তার জন্য অনেকের বয়স এক্সটেনশন হয়ে গেছে, অনেকের বয়স পেরিয়ে গেছে, সেই জন্য সেই সব ব্যক্তিদেরকেও 5 বছরের জন্য ছাড় দেওয়া হবে। এইরকম বিভিন্ন ধরনের সংকল্প পত্র বিজেপি সরকার প্রকাশ করেছে। তো এখন বিষয় হলো এই প্রতিশ্রুতিগুলো নাকি বিজেপি সরকার তার ক্ষমতায় আসার আগে সেন্ট্রালে দাঁড়িয়ে বলেছিল যে নোটবন্দি হওয়ার আগে, নোটবন্দি করার পর, এবং সেই বিদেশে যে ধরনের টাকাগুলোকে আমাদের কিছু চিটিংবাজ যারা সংস্থা রয়েছে তারা এখান থেকে নিয়ে চলে গেছে, সেটা মোস্ট ওয়ান্টেড নীরব মোদী হোক বা বিজয় মালিয়া হোক, এই ধরনের যারা ভারতের সাথে গাদ্দারি করেছে বা প্রচুর টাকা দুর্নীতি করে ব্যাংকের থেকে ঋণ নিয়ে বা লুট করে তারা বিদেশে চলে গেছে এবং বিদেশে সেখানে বসবাস করছে আরামে। তো নোটবন্দি করার পর সেই সব টাকা পয়সাগুলোকে ফিরিয়ে আনা হবে দেশে, এবং প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে মোটা টাকার অঙ্কের পরিমাণ দেওয়ার কথা হয়েছিল। তো সেই প্রতিশ্রুতিটা বিজেপি সরকার রেখেছিল, এটা ঠিক কথা, কিন্তু সেটা হয়নি বাস্তবে। তো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই বলছেন, এবং এটাও বলতে শোনা যাচ্ছে যে অন্যান্য স্টেটে যে বিজেপি সরকার রয়েছে সেই সব স্টেটগুলোতে আমাদের এই বিভিন্ন যে প্রকল্পের কথা বলা হয়েছে সেগুলো নাকি ওনাকে দেখেই কপি করা হচ্ছে। সেটা বেটি বাঁচাও বেটি পড়াও হোক বা এই ধরনের যে কোনো প্রকল্প, সেটা নাকি মুখ্যমন্ত্রীর যে ধরনের প্রকল্পগুলোকে চালু করেছে তার দেখেই নাকি সেগুলোকে কপি করে অন্যান্য স্টেটগুলোতে চালানো হচ্ছে। তো বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো মুখ্যমন্ত্রীর থেকে নিচু পোস্টেই হবে ওনার মতে, কেননা ওনাকে কপি করে নাকি দেশের সর্বোচ্চ সবকিছুই চলে। তো উনি হচ্ছে সর্বোচ্চ প্রধানমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা উনি নিজেকে মনে করেন যে আগামী দিনে উনি দিল্লি থেকে প্রধানমন্ত্রীর সিটটা উনি দখল করে ফেলবেন। যেটা উনি বলেছেন যে 2026-এ তৃণমূল বিপুল সংখ্যায় আসার পর 294 কেন্দ্রে উনি জেতার পর উনি দিল্লি দখল করবেন, অর্থাৎ উনি মনে মনে ভেবেই নিয়েছেন উনি প্রধানমন্ত্রী, যদিও প্রধানমন্ত্রী না হওয়া সত্ত্বেও উনি নিজেকে প্রধানমন্ত্রীর ওপরেই মনে করেন। তো মুখ্যমন্ত্রী এই ধরনের কথাগুলো বলে পাবলিককে বোকা বানানোর চেষ্টা করতে চাইছে, কিন্তু পাবলিক খুব ভালো মতনই জানে যে সরকার যখন আসছে তখন অনেক কিছুই প্রতিশ্রুতি দেয়, অর্থাৎ সেসব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হতেও অনেকটা ভাবনা চিন্তা করতে হয়, যেগুলো হয়ে ওঠে না কিছু কিছু ক্ষেত্রে। তো আমাদের দেশে যে জিনিসটা ঘটছে সর্বত্র, সেটা আমরা সকলেই অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে বা দেখতে দেখতে। কিন্তু এটার মানে এই নয় যে যে 15 বছরের রাজত্ব মুখ্যমন্ত্রী করে গেছে সেটা কি স্বচ্ছতার সাথে করেছে, সেটা আপনারা খুব ভালো মতনই জানেন। সর্বোচ্চ দুর্নীতি যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গের মতন দুর্নীতি সারা ভারতবর্ষের বাকি রাজ্যে এখনো পর্যন্ত হয়নি, এবং বাকি যে দুর্নীতির সাথে সাথে যে নোংরামোগুলো, সেটা মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে হোক বা মহিলাদের সাথে চরম অন্যায় থেকে শুরু করে হোক, প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক অঞ্চলে অঞ্চলে যে ধরনের দুর্নীতি চলছে এবং যে ধরনের অরাজকতা চলছে বা যে ধরনের মার দাঙ্গা চলছে, রাত বিরাতে লুটপাট চলছে,
সেটা পশ্চিমবঙ্গের সমস্ত সকল জায়গার বাসিন্দাই সবকিছু জানেন এবং সকলেই বোঝেন। তো এই ধরনের বক্তব্য রেখে ভোটকে কোনোভাবেই কখনোই তৃণমূল তার নিজের দিকে টানতে পারবে না। এটা সেটাও সে ভালো মতনই বুঝে গেছেন। তো 26-এ তৃণমূল অবশ্যই সেই জিনিসটা বুঝতে পেরে এখন চিন্তা ভাবনায় মগ্ন হয়েছে যে কি করে বিভিন্ন ধরনের পুরনো কিছু প্রচার সামনে এনে প্রধানমন্ত্রী বা বিজেপির একটা বদনাম করে নিজেদের ভোটটাকে ছিনিয়ে নেওয়া যায়। কিন্তু এটা 2026, ওনাকে মনে করতে হবে 2011-র পর যে 3টে বার উনি মুখ্যমন্ত্রীর পদ পেয়েছেন, 3টেই ধাপ্পাবাজি দিয়ে হয়েছেন। এইবারে ধাপ্পাবাজিটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে। এই ধাপ্পাবাজি আর কেউ গিলতে চাইছে না বা কেউ খেতে চাইছে না। তো আমাদের সকলকে মনে রাখতে হবে যে আমরা আগামী দিনে আর কটা দিন বাকি আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তা করলে আপনারা খুব ভালো মতন দেখতে পাবেন যে হয়তো আগামী মাসের এই দিনে সরকার গঠনও হয়ে গিয়েছে, একদম বাস্তবায়িতও হয়েছে। তো সেই চিন্তা ভাবনা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং সঠিক চিন্তা ভাবনার উপরে নির্ভর করে এই সরকারকে একটি ভোটও যাতে না দেওয়া হয়, এই সরকার যাতে আর চতুর্থবারের জন্য পুনরায় নির্বাচিত না হতে পারে। আমাদের যা যা প্রতিশ্রুতি যা যা দিয়েছেন কেন্দ্রীয় সরকার, আমি ধরে নিলাম সমস্ত কিছুই বেকার প্রতিশ্রুতি, যেগুলো বাস্তবায়িত হবে না ধরেই আমরা এগোবো। কিন্তু তবুও 15 বছরের যে গদিটা ধরে উনি আঁকড়ে আছেন বর্তমান মুখ্যমন্ত্রী, সে যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর যে গদিটা না পায় সেই ব্যবস্থাই করতে হবে। আমরা ধরে নিলাম যে প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা কেন্দ্রীয় মন্ত্রী যা সংকল্পপত্রে বলেছে সমস্ত ভুয়ো। কিন্তু এটার মানে এই নয় যিনি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন ইনি সকল প্রকার দুর্নীতির অধিকারী হয়ে গেছেন এবং এত চরম দুর্নীতিতে পৌঁছে গেছেন যে ওনার এই ভাতার ওপর চিন্তা ভাবনা করে আগামী প্রজন্ম কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং উনি একটি কমিউনিটিকে উদ্দেশ্য করে আরেকটি কমিউনিটির সাথে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে শুধুমাত্র রাজনীতির কারণে। এইগুলো একটি মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব সম্মিলিতভাবে কথাবার্তা বলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওনার যত ক্যাডার যাদেরকে দাঁড় করিয়েছেন সকলে কিন্তু একটি ক্রিমিনাল ক্যাডার এবং ক্রিমিনাল ভাবে তারা জেলবন্দি হয়ে এবং বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত, সেটা আপনারাও জানেন। সেটা বালু হতে পারে, অর্থাৎ যিনি রেশন দুর্নীতি মামলায় ধরা পড়েছিলেন এবং জেলেও খেটেছেন। আমাদের মনে রাখতে হবে সেই সব প্রার্থীগুলোকেই উনি ওনার 294টা কেন্দ্রের মধ্যে কোথাও না কোথাও এই দুর্নীতিবাজগুলোকে আবার টিকিট দিয়েছে। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে রতিন ঘোষ থেকে শুরু করে এদিকে সুজিত বোস থেকে শুরু করে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা বিভিন্ন চুরি ডাকাতির মধ্যে যুক্ত থাকা এবং জেল খেটে আসা এখনো যাদেরকে নিয়ে টানা হেজরা চলছে সিবিআই বা ইডি দপ্তরে, সেটা আপনারা দুদিন আগেও দেখতে পাচ্ছেন, আজকেও দেখতে পাচ্ছেন। সুজিত বোস থেকে শুরু করে সকলকেই ডাকাডাকি চলছে তদন্তের জন্য। তো এই ধরনের দুর্নীতিবাজকে উনি আবার টিকিট দিয়েছেন এবং একটাই কথা বলছেন 294টা কেন্দ্রে উনি হলেন একমাত্র প্রার্থী, তাই বাকি সব আপনারা ভুলে যান। ওনাকে ওনার দিকে তাকিয়ে ওনার মুখকে মনে রেখেই ভোট দিন। অর্থাৎ উনি জানেন যে এই ধরনের দুর্নীতিবাজগুলো টাকা তুলছে এবং সমাজের থেকে দুর্নীতি করে যে ধরনের কোটি কোটি টাকা তছনছ করছে সেই টাকার 70% ভাগ মুখ্যমন্ত্রীর কালীঘাটে যায় এবং তার ভাইপো সেই কালীঘাটের থেকে নিয়ন্ত্রণ করে। তো এই সরকার যদি কোনোভাবে পড়ে যায় উনি এটাও জানেন যে কালীঘাট থেকে শুরু করে ভাইপোর থেকে শুরু করে ওনার যত মন্ত্রী সব রয়েছে যারা চিটিংবাজ চোর তাদের ওপর বিরাট বড় অ্যাকশন হবে। তো আমরা ধরে নিলাম কেন্দ্রীয় সরকার যা যা বলছে সব মিথ্যে বলছে, সমস্ত কিছু দেবে বলে যা দেবে না আমরা ধরে নেব, এগুলোকে ধরেও আমরা এগোবো। কিন্তু একটা মজার বিষয় আপনারা জানবেন যে এই সরকার যদি পড়ে যায় তাহলে আমরা এটা দেখতে পাবো যে এই দুর্নীতিবাজগুলোর কি অপদার্থতার পরিণাম তারা বুঝতে পারে। আমরা এটা দেখতে পারবো যে এই দুর্নীতিবাজগুলোকে তাদের এই 15 বছরের চুরির জন্য কি কি হতে পারে এই খেলাটা আপনারা দেখতে পারবেন। তাই একটা কথা মাথায় রাখবেন, আগামী দিনের জন্য আমরা এই চিন্তা ভাবনায় নিয়ে এগোবো যে আমরা 34 বছরের রাজত্ব দেখেছি, সেই 34 বছরের রাজত্বের পর আজকে 15 বছরের যাকে বিশ্বাস করে আপনারা দাঁড় করিয়েছিলেন তার রাজত্বও দেখছি। তাই আমরা একবার এই রাজত্বটাকে ভেঙে আরেকবার আরেকটা নতুন সরকারকে সুযোগ দেব
এবং আমরা বিশ্বাস সেই সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো পালন করবে এবং সরকারি চাকরি প্রার্থী বা সেটা সরকারি চাকরির করা বর্তমান পে কমিশনের আওতায় আসা সপ্তম পে কমিশনের উপলব্ধি পাওয়া এবং বাকি যা যা প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন ৩,০০০ টাকা করে হোক বা ২,০০০ টাকা করে হোক যা যা দিয়েছেন যা যা কথা বলেছেন আমরা ধরলাম সেটা পাই বা না পাই অন্তত এতটুকু জানতে চাই যে আগামী সরকার যখন আসবে অন্তত এই হাওয়াই চপ্পলের নিচে সোনার পাত লাগানো মহিলা যে দুর্নীতি করে গেছে যে মানুষকে ঠকিয়েছে সেটুকুর থেকে অন্তত এতটুকু নিস্তার তো পাবেন আপনারা এবং আগামী সরকার আসলে নিশ্চয়ই সেটা ভালো করবে। আমরা তাই সকলে আরেকবার নতুন করে সংকল্প নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই সেই সিদ্ধান্তে উপনীত হব এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের বারবার আসছেন এবং বারবার প্রচার করছেন যে একবার সুযোগ দেওয়া হোক, একবার ওনাকে বিশ্বাস করা হোক। আমাদের মনে হয় মুখ্যমন্ত্রীকে যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে প্রধানমন্ত্রীকেও আমরা একবার বিশ্বাস করে দেখতে পারি। আমরা প্রধানমন্ত্রীকে একবারের জন্য হলেও সেই সরকারে আনতে পারি এবং এনে দেখতে চাই যে ডবল ইঞ্জিন সরকার থাকলে আমাদের কি কি সুবিধা হয় বা না হয়, নাহলে পরবর্তী 5 বছরে আবার আপনি সুযোগ পাবেন অন্য কিছু চিন্তা ভাবনা করার। কিন্তু বর্তমান সরকারকে অবশ্যই সরাতে হবে এবং একে এইখান থেকে নিচে নামিয়ে তার প্রতি যে অ্যাকশন, তার মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে তার উপরে যে অ্যাকশন হবে সেটা আমরা মজা হিসাবে দেখতে চাই, আমরা সেটাকে উপলব্ধি করতে চাই। এবং সর্বশেষ এটা মনে রাখবেন সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে একটি দুর্নীতি, একটি বদমাইশি, একটি নোংরামি, সেটা হচ্ছে আরজি কর। যে আরজি করের ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তো আমরা এটাকে সংকল্প হিসাবে গ্রহণ করব যে যা এত বড় দুর্ঘটনা ঘটাতে পারে, যে মন্ত্রী থাকাকালীন, যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা থাকাকালীন একটা মহিলার ওপরে এত বড় অন্যায় হওয়ার পরে আজকে একটি ভোট প্রচারেও সে ওই আরজি করের বিষয় তোলেনি এবং আমরা কোথায় যেন সন্দীপ ঘোষ যে সবচেয়ে বড় চোর জোচ্চোর এবং দুর্নীতিগ্রস্ত একটি আরজি করে সুপার ছিল তার পর্যন্ত খবর পর্যন্ত আজ পাচ্ছি না। তো আমাদের এই সব কিছুর প্রতিশোধ নিতে হবে। আগামী 29 তারিখ আমাদের সেই সুযোগ আছে, আমরা সেই সুযোগটাকে কাজে লাগাবো এবং 4 তারিখের পর নতুন সরকার গঠন হলে এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে ভেতরে ভেতরে যত ইঁদুরের গর্ত রয়েছে সমস্ত ইঁদুরের গর্ত থেকে ইঁদুরগুলোকে বার করে তাদের শাস্তি দেওয়া হবে। তাই আপনারা এতটুকু চিন্তা ভাবনা নিয়ে অন্তত এগোন, সঠিক ভাবনা চিন্তা দিয়ে সঠিক জায়গায় ভোটটি প্রয়োগ করুন। একটা কথা মাথায় রাখবেন, চতুর্থবার তৃণমূল সরকার নেই আর দরকার। তাই এই বিষয়ে আমার ভিডিওতে এই বার্তাই দেওয়ার ছিল। তো আমার বার্তা যদি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছয় তার জন্য আপনারা এই ভিডিওটি যথাযথভাবে শেয়ার করে দিন এবং সকলের কাছে এই বার্তাটা যাতে পৌঁছে যায় আগামী দিনে 29 তারিখ যেন লাস্ট দিনটাতে আমরা সেই সুযোগটাই কাজে লাগাতে পারি এবং 23 তারিখেও সেই সুযোগটা কাজে লাগিয়ে আগামী চতুর্থবারের জন্য এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারি। এটাই হবে আমাদের সংকল্প। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী তথ্য নিয়ে আমি উপস্থিত হব আপনাদের কাছে। আজকের মতো এখানেই। নমস্কার, ধন্যবাদ।